হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের আইসিটি আর হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস। তো শুরুতে আমি আইসিটি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, যেহেতু আমরা আইসিটির তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি, মানে তৃতীয় অধ্যায় নিয়ে, এটার 3টা ক্লাস হয়ে গেছে আইসিটির ওপর। আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। তো অবশ্যই গুরুত্ব সহকারে সেই পূর্বের 3টা ক্লাস দেখে নেবেন, না হলে এই ক্লাসগুলো কিছু বুঝবেন না। অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নেবেন। আমি যে ক্লাসগুলো দিচ্ছি কন্টিনিউ ক্লাসগুলো দেখে নেবেন। যেই দিন ক্লাসগুলো দিব ওই দিনই ক্লাসগুলো দেখে নেবেন, না হলে কিছু বুঝবেন না। এই কারণে বলতেছি প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবেন। আজকে তৃতীয় অধ্যায়ের হচ্ছে 4 নম্বর ক্লাস। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে। গত ক্লাসে এটা আলোচনা করা হয়েছিল যে অক্টাল থেকে বাইনারি, তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টালে কিভাবে করা হয়, বাইনারি থেকে অক্টালে করা হয় কিভাবে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। অক্টাল। আচ্ছা, এই নিয়মগুলো আপনারা ফলো রাখবেন। তো এই 2টা ক্লাস করানো হয়ে গেছে। আজকে আমরা দেখব হচ্ছে এই 4টা ক্লাস। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে করা হয়, হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে করা হয়, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে করা হয়। এই ক্লাসগুলো আমরা এখন ফলো করব। আচ্ছা, পূর্বের ক্লাসটাতে আপনারা লক্ষ্য করছিলেন যে যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করি, সেই ক্ষেত্রে এই পাশে আমরা 3টা বিট ইউজ করতাম। 1 2 4, 1 2 4 লিখে তারপর আমরা অঙ্কগুলা করতাম। এটা আপনারা শো করতে পারেন, শো নাও করতে পারেন, মানে এটা আপনারা রাফে দেখাইলেও হবে বা না দেখাইলেও হবে। আপনারা প্রথম রাফে দেখায় দিবেন। এটা কোনো অঙ্কের অংশ না, বুঝতে পারছেন? এটা ছক না কোনো, এটা হচ্ছে একটা রাফ, মানে বোঝার জন্য, সুবিধার্থের জন্য আমি এই নিয়মটা চালু করছি আপনাদের সুবিধার্থের জন্য। আর যদি আপনারা এটা রাফে নাও দেখান তাহলে হবে, আর যদি দেখেন কোনো প্রবলেম নেই, এরকম রাফ লিখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর এইটা অভ্যস্ত হয়ে যাবেন আপনারা, যখন অঙ্ক কন্টিনিউ করবেন তখন আর এই ছক একে একে করতে হবে না। তখন এমনিতেই মানে মাথায় একটা সমীকরণ আপনাদের মাথায় কাজ করবে যে এখানে হেক্সাডেসিমেলের মান যদি থাকে 15, সেক্ষেত্রে 15 কীভাবে লিখবেন, হেক্সাডেসিমেল বা অক্টালের মান যদি থাকে 7, কীভাবে 7 লিখবেন। এগুলো সবই এখানে মানে মাথার মধ্যে আপনার কাজ করবে তখন, যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, অঙ্ক করতে করতে বুঝে ফেলবেন বিষয়টা। তো এখন আমরা দেখব একটা অঙ্ক দিয়ে, এখানে ধরেন একটা অঙ্ক দেয়া আছে। এখানে এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল করতে বলছে। বাইনারি একটা সংখ্যা দেয়া আছে, এটাকে কি করতে বলছে? অক্টাল করতে বলছে, হেক্সাডেসিমেল করতে বলছে। কীভাবে বুঝলাম এটা বাইনারি সংখ্যা? যে বেস আছে 2, আর কীভাবে বুঝলাম হেক্সাডেসিমেল করতে বলছে? যে বেস আছে 16। তো এইগুলা দেখে আপনাদের বুঝতে হবে অক্টালের যেই নিয়ম হেক্সাডেসিমেল করতে গেলেও সেম নিয়মই আপনাকে করতে হবে, সেম নিয়মেই করতে হবে। কারণ অক্টালের ক্ষেত্রে আমরা করছিলাম কি 3টা বিট নিয়েছিলাম, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টা বিট নিতে হবে, এতটুকুই পার্থক্য। আর এখানে 4টা করে আলাদা করতে হবে।
অক্টালের ক্ষেত্রে আমরা তিনটা করে আলাদা করছি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে চারটা করে আলাদা করতে হবে, চারটা বিট দিতে হবে। 4টা বিটের নাম আমি দিয়ে দেই, আপনারা জানেন। ডাবল হতে থাকবে, ডাবল 1 2 4, 4-এর ডাবল হচ্ছে 8, বুঝতে পারছেন? এই 8টা বিট, এই 4টা বিট হয়ে থাকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে আছে, আমি বলছিলাম দশমিকের ডান দিক থেকে বামে আসবে, আর এটা বাম থেকে ডানে যাবে, মানে দশমিকের পর থেকে যাবে। তো এখানে আমরা আলাদা করি চারটা। আমি নিচে দাগ দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আপনারা আলাদা আলাদা করে নেবেন। তো এটা আছে এইভাবে, এই যে 4টা, তারপর আছে এইটা এইভাবে, সামনে দুইটা 0, তো এটা এইভাবে হয় 0 0 0 1 1, আর এইটা হয় 1 0 1 1, তারপর দশমিক, তারপর 4টাই আছে, 4টাই লিখে দিবেন 0 1 1 1, এরকমভাবে আমরা আলাদা করে নিলাম। এখন এই যেই 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা আমরা বিটে বসা দেবো, যেইভাবে আছে ওইভাবে বসা দেবো 0 0 1 1। তো আমরা জানি যেখানে 1 1 ওইটা যোগ করা লাগে, তো 1 আছে 1-এর নিচে, 2-এর নিচে, তাহলে 2টা যোগ করলে হয় 3, এই কারণে এখানে হবে 3, এটার মান কিন্তু 3। আর 0 1 1 1, সরি 1 0 1 1 আছে, তাহলে 1 হচ্ছে কি 8-এর নিচে, তাহলে 8 যোগ করতে হবে। 1 হচ্ছে 2-এর নিচে, তো 2 যোগ করতে হবে, 8 আর 2 হচ্ছে কত 10, আর এই যে 1-এর নিচে 1 11, এটা 0 যেহেতু এটা ধরবো না, তো 11 হয়। আচ্ছা, হেক্সাডেসিমেলের নিয়ম তো আমি শুরুতে বলছিলাম যে হেক্সাডেসিমেলে যদি 10 হয় তাহলে হবে এ, যদি 11 হয় তাহলে হবে বি, যদি 12 হয় তাহলে হবে সি, যদি হয় 13 তাহলে হবে ডি, যদি হয় 14 তাহলে হবে ই, যদি হয় 15 তাহলে হবে এফ। 10-এর আগে মানে 9 পর্যন্ত যদি সংখ্যা থাকে তাহলে এগুলা ডিজিটই লিখতে হবে, মানে 9 পর্যন্তই লিখতে হবে। পরেরগুলা 15 পর্যন্ত হইলে ওটা কী করতে হবে, অক্ষর দিয়ে বোঝাতে হবে। তাহলে এখানে হয়েছে কত 10 11, 11 বলতে কত বি, এই কারণে এখানে লিখতে হবে বি। তারপর দশমিক আছে, দশমিক, তারপর 0 1 1 1, এই 0 1 1 1, তিনটে একসাথে করেন 4 2 6 1 7। তো এখানে যেহেতু 10-এর নিচে আছে 7 7ই হবে, এই 7, এটাকে কিতে রূপান্তর করছি আমরা হেক্সাডেসিমেলে, এই যে হেক্সাডেসিমেল শেষ আমাদের। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত বাইনারি থেকে হেক্সাডেসিমেল করা লাগে। এখন আমি আপনাদেরকে দেখাবো উল্টা হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে করবেন, এটা দেখাবো, একটু ফলো করেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট মেরে আমাকে দিলেই হবে, স্ক্রিনশট মেরে আমার ইনবক্সে দিলেই হবে যে স্যার আমি এটা বুঝতেছি না, আমাকে আবার বুঝিয়ে দেন। অথবা আপনারা রিভাইন্ড করেও দেখতে পারেন, পুনরায় টেনেও দেখতে পারেন। যদি বুঝে দেন তাহলে তো ভালো, না বুঝলে আমি তো আছি, যে কোনো সময় আমাকে কোশ্চেন করবেন। হয়তো আমি লাইনে যদি থাকি তাহলে অবশ্যই অ্যান্সার দিব, আর লাইনে না থাকলে পরে দেখলে অবশ্যই আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে ফেলবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হেক্সাডেসিমেল একটা মান বসাই, A9B দশমিক EC 16কে বাইনারি করতে বলছে। আচ্ছা, বাইনারি করো, এরকম একটা মান বলছে। সেই ক্ষেত্রে হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিভাবে করব একটু খেয়াল করেন। এখানে এ বলতে কত, এ বলতে কিন্তু 10, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে টানেন 4টা বিট আঁকেন 1 2 4 8, এরকম করে 4টা বিট আঁকবেন। 4টা বিট আঁকার পরে কি এ বলতে কত, এ বলতে 10, এ বলতে কিন্তু 10, এখানে এ বলতে যেহেতু 10 উল্লেখ আছে, আপনারা এখানে খুঁজবেন, মানে দেখবেন যে 10 কিভাবে হয়, মিলাইবেন, এখানে দিয়ে সংখ্যা দিয়ে 10 মিলাবেন কিভাবে, মানে 10টা হয়। তো এখানে যেহেতু এ আছে 10 বানান, আপনার এই 8-এর নিচে যদি একটা 1 দিয়ে, 2-এর নিচে একটা 1 দিয়ে, এই যে 10 হয়ে গেছে, বাকি দুইটার নিচে 0, তাহলে কি হবে 1 0 1 0। এই এর জন্য 1 0 1 0 কীভাবে হলো, এই যে 2-এর নিচে 1, তার মানে যোগ করতে হবে এইগুলো 1 0 1 0। তারপর আছে 9, 9টা কীভাবে হবে, 9-এ কোনো সংখ্যা নেই, 9টা হবে এই যে 8 আর হচ্ছে 1, যোগ করলে কিন্তু 9 হয়, আর বাকি দুইটার নিচে 0, তাহলে 1 0 0 1। তারপর আছে বি, বি মানে 11, তো 11 বানান।
8 2 10 1 11 আর এটা নিচে 0, তাহলে 1011 1011 এই দশমিক ছিল, এই যে দশমিক দিলাম, সিরিয়াল বাই সিরিয়াল উঠাইলেই চলবে, কোনো স্পেস দিতে হবে না। তারপর কি আছে ই বলতে কত, এখানে ই বলতে 14 বানান, এই 8 আর 4 কত 12, 12 আর 2 14, এই পাশে কিছু নাই তার মানে 0, তাহলে 1110 1110। তারপর আছে সি বলতে 12 কীভাবে বানাবেন, 8 আর 4 যোগ করলে 12 আর বাকি দুইটা 0, তো 1100। এই হচ্ছে আপনার বাইনারি সংখ্যা শেষ। তো এইভাবে মূলত হেক্সাডেসিমেল থেকে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে হবে 8 বিট ইউজ করে, এরকম 8 বিট ইউজ করে। আর অক্টাল মান তো আপনারা দেখছেনই, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনাদের অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। অক্টাল একটা মান দিই আমি এখানে। আচ্ছা, যদি ইংলিশে কোশ্চেন থাকে তাহলে আপনাদের ইংলিশেই করতে হবে, যদি বাংলায় কোশ্চেন থাকে তাহলে বাংলাতেই করতে হবে। দেখেন বাংলায় ছিল দেখে আমি বাংলাতেই করছি, এই যে ইংলিশ ছিল দেখে আমি কিন্তু ইংলিশেই করছি। এখানে বাংলা ইংলিশ এগুলো মিলিয়ে করবেন না, যেটা যেভাবে থাকবে এটা এইভাবেই করতে হবে, এটা হচ্ছে অঙ্কের নিয়ম। তো আমি একটা মান দেয়, বেশিরভাগ আর কি ইংলিশেই থাকে, এটা তো সৃজনশীল আকারে থাকবে। সৃজনশীল আমি আপনাদেরকে দেখাবো, অঙ্কগুলো সলভ করি। তারপর এরকম একটা মান দেয়া 8 কে বললো যে হেক্সাডেসিমেল করো। আচ্ছা, এরকম যদি কখনো দেয়া থাকে, একটা কথা মাথায় রাখবেন, কখনোই অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেল করা যায় না, অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কখনোই ডিরেক্ট করা যায় না। এই কারণে আপনারা পূর্বের নিয়মগুলো ফলো করবেন, মানে অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে করে নেবেন, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে করে নেবেন। তো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে, এটা পূর্বের ক্লাস আপনারা শিখছেন, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আমি বারবার বলতেছি, এই তৃতীয় অধ্যায়ের যেই কয়টা ক্লাস করানো হয়েছে, যারা দেখেন একদম শুরু থেকে 3টা ক্লাস দেখে নেবেন, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। আইসিটি ক্লাসগুলো খুঁজে খুঁজে দেখে নেবেন, আমি প্রত্যেকের ইনবক্সে কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে দিছি। আর আপনারা এটা ইউটিউবে খুঁজলে পাবেন না, ইউটিউব চ্যানেলের মধ্যে খুঁজলে পাবেন না, কারণ এটা আমি প্রাইভেট করে রাখছি। আমি যাদেরকে লিঙ্ক না দিব তারা দেখতে পারবেন না, কারণ তাহলে তো সবার জন্য এটা ফ্রি হয়ে যাবে, সবাই তো ফ্রিতে দেখতে পারবে। এই কারণে যাদের আমি লিঙ্ক দিব তারাই দেখতে পারবেন। তারপরও যদি কারো ক্লাসগুলো না থাকে, পূর্বের ক্লাস কয় নাম্বার ক্লাস দেখেন নাই, অ্যাকাউন্টিংয়ের কয় নাম্বার ক্লাস দেখেন নাই, কত চ্যাপ্টারের, আইসিটির কত চ্যাপ্টারের কত নাম্বার ক্লাস দেখেন নাই পূর্বের ক্লাসে, আমাকে বললেই হবে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। আপনারা শুধু শুধু ইউটিউবে খুঁজতে যাবেন না, আমার ইউটিউব চ্যানেলে খুঁজে আপনারা পাবেন না, আমি যতক্ষণ না পর্যন্ত আপনাদের লিঙ্ক দিব। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই পূর্বের ক্লাসগুলো যদি আপনাদের দেয়া থাকে, আমি প্রত্যেককে পূর্বের ক্লাসগুলো আমি সেন্ড করে দিছি প্রত্যেকের ইনবক্সে, আপনারা দেখে নেবেন। আর না থাকলেও আমাকে বলবেন যে এই ক্লাস আমি করি নেই, তাহলে আমি আবার দিয়ে দিব, দেখে নেবেন। না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না এই অঙ্কগুলা। এই কারণে পূর্বের 3টা ক্লাস আইসিটির অবশ্যই দেখে নেবেন, সেটা দেখলে বুঝতে পারবেন কীভাবে অক্টাল থেকে বাইনারিতে করে, তাহলে এইগুলো সবই সহজ হবে আপনাদের জন্য। তো অক্টাল থেকে আমরা ফার্স্টে বাইনারি করব, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল করে এটা তো আপনারা দেখছেনই, তো সেমভাবে করবেন। তো অক্টাল থেকে বাইনারিটা করেন। ফার্স্টে অক্টাল আছে কত 7, এখানে হচ্ছে 3টা বিট দিবেন, 3টা বিট দিলেই হবে। আচ্ছা 1 2 4 এই 3টা বিট দিলেই চলবে। যেহেতু 7 আছে, 7 কীভাবে হবে 1 1 1, 3টা 1 1 1 1, এই 3টে 1-এ 7 6 কীভাবে হবে, 6 হবে এই যে 4 2 6 আর এটা 0, তো 6 1 1 0। তারপর আছে 5, 5 কীভাবে হবে, এই 1 এখানে 1, 4-এর নিচে 1 এখানে নিচে 1, এই যে 1 0 1 দশমিক 3, 3 কীভাবে হয়, 3 হবে এই যে 1, এখানে 2-এর 1-এর নিচে 1, 2-এর নিচে 1 আর এটার নিচে 0। ছকটা একটু ছোট হয়ে গেছে, এটা সমস্যা নেই, আপনারা বাড়ায় নেবেন। 0 1 1, তারপর আছে কি 4, 4 কীভাবে হবে, এই যে 4-এর নিচে একটা আর 2-এর নিচে 0, এটা নিচে 0, এই যে 4 1 4 0 0। এই হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমরা কি করব, হেক্সাডেসিমেল করব। বাইনারিতে হেক্সাডেসিমেল কীভাবে করে এটা কিন্তু এখানে দেখে নিছেন আপনারা, সেম নিয়মেই করবেন, 4টা 4টা আলাদা করবেন। এই যে দশমিক আছে, এরকম আলাদা করতে থাকেন,
0 পর্যন্ত হয়েছে। তারপর এখানে 1 2 3 4, এই যে 4টা, আর এখানে শুধু 1 আছে, তার মানে সামনে 0 দিবেন 3টা। তো সামনে 3টা 0 দেন, 1, তারপর কি আছে 4টা 1, 1 2 3 4 এরকম আলাদা আলাদা করে নেবেন। তারপর 0 1 0 1 দশমিক, তারপরে এখন নেবেন দশমিকের পরে এইভাবে 4টা, আর বাকিগুলো 0, 0 1 1 1, আর বাকিগুলো 0 হবে, 4টা 0, মানে 4টা আলাদা করে নেবেন। এটা কিন্তু বাইনারি ছিল, এই কারণে বাইনারি মান দিবেন। এখন দেখেন কি আছে, আপনাকে 4টা বিট দিতে হবে, 4টা বিট। আচ্ছা এইখানে আমি করি, আচ্ছা এখানে 4টা বিট উল্লেখ করবেন, 1 2 4 8। কত কত আছে এখানে, এখানে কত কত আছে ওইটা আপনারা উল্লেখ করে দিবেন, এখানে যতই থাকুক। 0 0 0 1, 0 0 0 1, তার মানে 1, এখানে হবে 1। তারপর কি 4টেই 1 1 1 1 1, তার মানে যোগ করেন 8 4 12, 12 আর 2 14, 1 15। 15তে আমরা কি লিখি, হেক্সাডেসিমেলে F লিখি, এই কারণে এখানে আমরা লিখব F 1 F। তারপর হচ্ছে 0 1 0 1, 0 1 0 1, তার মানে 1 আছে 4-এর নিচে আর 1-এর নিচে, তাইলে হয় 5 5 দিবেন, হেক্সাডেসিমেল করতেছি দশমিক। তারপর 0 1 1 1, 0 1 1 1, আপনারা যোগ করে দেখেন 7 হয়, এই যে এখানে আমরা দিব 7। তারপর হচ্ছে 0 0 0 0 0 0, মানে সবই 0, এখানে হবে 0। তারপর এই যে এখানে ব্র্যাকেট দিয়ে 16 দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত অক্টাল থেকে হেক্সাডেসিমেল কমপ্লিট করতে হয়। এখন যদি আমি বলি হেক্সাডেসিমেল থেকে কীভাবে অক্টাল করব, ওই যে সেম হেক্সাডেসিমেলকে ফার্স্টে বাইনারিতে রূপান্তর করবেন, এরকম বাইনারিতে রূপান্তর করে নেবেন। বাইনারিতে রূপান্তর করার পরে ওই বাইনারিকে আবার কি করবেন, তিনটা আলাদা করবেন, তিনটা আলাদা করে, মানে 3 বিট করে, পরে আবার অক্টালে রূপান্তর করবেন। এই কারণে বলতেছি বারবার যে পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করে এগুলা শিখতে পারবেন, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে এগুলো আপনারা শিখতে পারবেন। এই করে গুরুত্ব সহকারে পূর্বের যে 3টা ক্লাস হয়েছে অবশ্যই দেখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের আইসিটি ক্লাসটা এই পর্যন্তই। আমি এখন হোমওয়ার্ক দিয়ে দিব, এই হোমওয়ার্কগুলো আপনারা ফলো করবেন। আচ্ছা এখানে দেখেন 5টা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আপনারা করে নিয়ে আসবেন। প্রথমে বলছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে, দ্বিতীয়ত বলছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, যেটা আজকের ক্লাসে শিখছেন। তারপর বলছে হেক্সাডেসিমেল থেকে আবার বাইনারিতে রূপান্তর করতে, তারপর অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে গেলে অক্টালকে আগে বাইনারিতে করবেন, তারপর হেক্সাডেসিমেলে করবেন, তারপর হেক্সাডেসিমেল থেকে অক্টালে করতে গেলে হেক্সাডেসিমেলকে আগে বাইনারিতে করবেন, তারপর অক্টালে করবেন। আশা করি বুঝতে পারছেন। আর অক্টালের ক্ষেত্রে 3টা বিট ইউজ করা হয়, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টা বিট ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছেন। তো আজকের আইসিটি ক্লাসটা এই পর্যন্তই। হোমওয়ার্ক অবশ্যই করে রাখবেন আপনারা। যদি হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে তারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাসটা কন্টিনিউ করবেন। আর ক্লাস কেউ মিস দিবেন না। যেই দিন রুটিন অনুযায়ী যেই বিষয়ের ওপর ক্লাস থাকবে, আমি ওই দিন ওই বিষয়ের ওপর ক্লাস তৈরি করে আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব। অবশ্যই প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবেন, কেউ জমাবেন না। জমাইলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। আপনাদের এইচএসসি পরীক্ষাকে টার্গেট রেখে আমি কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ বানিয়ে আপনাদেরকে দিচ্ছি। তাই অবশ্যই কন্টিনিউ করবেন ক্লাসগুলো, মিস দিবেন একটা ক্লাস, দেখবেন পরীক্ষার আগে কভার হয়ে যাবে। আর আমার কাছ থেকে পরীক্ষার আগ পর্যন্ত সবসময় একটা সাপোর্ট পাবেন, সবসময় সাপোর্ট পাবেন। যতদিন আমার কাছে ক্লাস করবেন ততদিন একটা সাপোর্ট পাবেন। তাই অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। গুরুত্ব সহকারে যদি ক্লাসগুলো আমার থেকে করতে থাকেন, আমার কাছ থেকে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সবে তো মাত্র শুরু, ক্লাস করতে থাকেন, দেখবেন কিভাবে সবগুলো অধ্যায় শেষ করে ফেলছি ইনশাল্লাহ। তাই গুরুত্ব সহকারে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। যেটা না বুঝবেন রিভাইন্ড করে দেখবেন, পুনরায় আবার দেখবেন। তাও না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, যে কোনো সময় ইনবক্স করবেন যে স্যার আমি এটা বুঝতেছি না, তাহলে আমি বুঝিয়ে দেব। স্ক্রিনশট মেরে আমাকে দিলেই চলবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। অবশ্য আপনারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার
জন্য রেডি হন, খাতা কলম পেন্সিল দিয়ে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাসে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে খতিয়ান কিভাবে নির্ণয় করা হয় চলমান জের ছকের মাধ্যমে, আর একটু হচ্ছে টি ছকের মাধ্যমে। এটা হচ্ছে সাধারণ খতিয়ান ছিল। 1 নম্বর সৃজনশীলের মাধ্যমে আমি বুঝিয়ে দিছিলাম। তো অবশ্যই 1 নম্বর সৃজনশীলের যেই বাড়ির কাজটা ছিল ওইটা আপনারা করছেন আশা করি। এখন আমি 2 নম্বর সৃজনশীলে চলে যাই, সরাসরি 2 নম্বর সৃজনশীল দেখাবো। শুরুতেই একটু দেখায় নিই, এখানে 2টা খতিয়ান ছিল, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। তো আজকে সহকারী খতিয়ান সম্পর্কে আলোচনা করব, যেটা টি ছক আর হচ্ছে চলমান জের ছকের মাধ্যমে করা হয়। আচ্ছা দেখেন, 2 নম্বর সৃজনশীল উল্লেখ আছে এখানে। 3 তারিখে রমিজের নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয় চালান নং দেয়া আছে। তারপর 5 তারিখ বলছে মাহি ট্রেডার্সের নিকট থেকে কম্পিউটার 3600 টাকা দরে 6টি ক্রয় করা হয়েছে, কারণ এই বারটা এরকম। তারপর 15 তারিখে বলছে রাজু ট্রেডার্সের থেকে প্রতিটি কম্পিউটার 40,000 টাকা দরে 6টি ক্রয় করা হয়েছে, কারণ এই বারটা দেওয়া আছে, প্যাকিং খরচ দেওয়া আছে। শাহাদাতের নিকট 7.5% মানে 7.5% বার্তায় 15,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। তারপর ক নম্বর হচ্ছে মিস্টার খানের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ, এরকম টাইপের একটা ক্লাস আপনারা অবশ্যই পূর্বের ক্লাসে করছেন, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। এটা ছিল মেবি চ্যাপ্টার 2 এর দ্বিতীয় ক্লাস ছিল। তো যারা যারা দেখেননি অবশ্যই এই ক্লাসটা দেখে নেবেন। সেটাতে আমি আলোচনা করছিলাম যে আনুষঙ্গিক খরচের পরিমাণ, সেম সৃজনশীলটাই ছিল। আনুষঙ্গিক খরচের পরিমাণটা কিভাবে নির্ণয় করতে হয় আর হচ্ছে ক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয়, এটা আপনারা জানেন। তো আজকে আমি দেখাবো সহকারী খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয়। দেখেন এই যে সেম এইগুলো আমি আলোচনা করছিলাম যে আনুষঙ্গিক খরচ বলতে বোঝায় একটা পণ্য ক্রয় করছেন, ওই ক্রয়ের ওপর যে খরচগুলো হয়েছে, যেমন এখানে পণ্য ক্রয় করা হয়েছে কম্পিউটার, তারপরে এই যে এক্সট্রা যে খরচ ছিল যেমন বহন খরচ 1500 টাকা ছিল, তারপরে এখানে প্যাকিং খরচ ছিল 1500 টাকা, সরি 500 টাকা, এই দুইটা যোগ করেই দেখেন এই দুইটা যোগ করেই 2000 টাকা হয়েছে। এটাই ছিল আনুষঙ্গিক খরচের পরিমাণ। তারপর ক্রয় জাবেদা কীভাবে প্রস্তুত করছে, ক্রয় জাবেদা হচ্ছে যেগুলো ধারে ক্রয় ওইগুলো ক্রয় জাবেদার মধ্যে আসে, তারপরে ওইগুলো এটা দিয়ে এটাকে গুণ করছে, যেহেতু 6টা কিনছে 36,000কে দিয়ে 6 দিয়ে গুণ দিয়ে বারটা বের করে, মানে বারটা বলতে ডিসকাউন্টটা মাইনাস করে পরবর্তীতে বহন খরচ থাকলে বা প্যাকিং খরচ বা আনুষঙ্গিক খরচগুলো থাকলে ওইটা যোগ করে তারপর বের করা হয়। তো যারা দেখেন অবশ্যই দেখে নেবেন, ওইটাতে আমি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা সম্পর্কে আলোচনা করছি। প্রত্যেকটা অঙ্কের নিয়ম সেম, শুধু ছকগুলো চেঞ্জ থাকে, এটা আমি আলোচনা করছি, আপনারা দেখে নেবেন। আজকে আমি দেখাবো যে সহকারী খতিয়ান কীভাবে প্রস্তুত করা হয় টি ছকের মাধ্যমে। আচ্ছা, গত ক্লাসে আমি দেখাইছিলাম যে চলমান জের ছকের মাধ্যমে, শুধু চলমান জের ছকের মাধ্যমে। এই কারণে দেখাচ্ছি টি ছকের মাধ্যমে কীভাবে নির্ণয় করা হয়, কারণ চলমান জের ছকের নিয়ম তো আপনারা শিখে গেছেন। যদি আমি বারবার বলছি, যদি ছক উল্লেখ থাকে যে টি ছকের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করো, সহকারী খতিয়ান বা সাধারণ খতিয়ান, সেক্ষেত্রে টি ছকের মাধ্যমে আপনাকে করতে হবে। যদি উল্লেখ থাকে চলমান জের ছকের মাধ্যমে করো, তাহলে বাধ্যতামূলক চলমান জের ছকের মাধ্যমে আপনাকে করতে হবে। আর যদি কোনো ছকের কথা উল্লেখ না থাকে, কোনো নিয়মের কথা উল্লেখ না থাকে, তাহলে টি ছকও আছে, চলমান জের ছক আছে, আপনারা যেই ছক ইচ্ছে ওই ছকের মাধ্যমেই নির্ণয় করতে পারবেন। তো আমি সাজেস্ট করব, যদি কোনো ছক উল্লেখ না থাকে আপনারা টি ছকের মাধ্যমে না করে চলমান জের ছকের মাধ্যমে করবেন, কারণ চলমান জের ছকের মাধ্যমে করলে হিসাবটা মিলে যায়, আর টি ছকের মাধ্যমে করলে ব্যালেন্স বিডি সিডি এইগুলো দেয়া লাগে। আচ্ছা, সহকারী খতিয়ান আর সাধারণ খতিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে, সাধারণ খতিয়ানে আপনাদের যত প্রকার হিসাব আছে সব হিসাবগুলো আসে, আর সহকারী খতিয়ানে শুধুমাত্র দেনাদার আর পাওনাদার হিসাবগুলো আসে, মানে নামের যে হিসাবগুলো আছে ওই হিসাবগুলো আসে। আর সাধারণ খতিয়ানে ক্রয়, বিক্রয়, নগদান, আসবাবপত্র, এইটা সেইটা সব হিসাবগুলো আসে, দেনাদার পাওনাদারও আসে। বাট সহকারী খতিয়ানে শুধু দেনাদার পাওনাদার অথবা নাম যেইগুলা ওইগুলো আসে। দেখেন শুধু নামগুলো আছে এখানে, বুঝতে পারছেন, এইগুলি এখানে থাকবে। আচ্ছা, আমি দেখাচ্ছি কোশ্চেন থেকেই। কোশ্চেনে বলছে সহকারী খতিয়ান প্রস্তুত করতে, মিস্টার খানের সহকারী খতিয়ান প্রস্তুত করে। এখানে যেহেতু উল্লেখ নেই কোন ছকের মাধ্যমে, আপনারা যেই ছকের মাধ্যমে সেই ছকের মাধ্যমে করবেন। যেহেতু গত ক্লাসে আমি টি ছকের চলমান জেড ছকের মাধ্যমে দেখাইছি, তো এটা টি ছকের মাধ্যমে দেখাবো, যাতে করে দুইটা ছকই আপনারা ক্লিয়ার হয়ে যান।
জুন মাসের তথ্য অনুযায়ী মিস্টার খানের সহকারী খতিয়ান প্রস্তুত করে, এরকম একটা কথা বলছে। যেহেতু তো এখানে খুঁজতে হবে যে দেনাদার পাওনাদার কোনগুলো। এই যে রমিজ, ও কিন্তু একজন দেনাদার। কিভাবে বুঝলাম? কারণ এই যে বিক্রয় করছে, বিক্রয়ের সাথে দেনাদার মিল, তার মানে রমিজ একজন দেনাদার, মাহি ট্রেডার্স একজন পাওনাদার। কিভাবে বুঝলাম? এই যে ক্রয় উল্লেখ আছে, রাজু ট্রেডার্স একজন পাওনাদার কারণ ক্রয় উল্লেখ আছে, শাহাদাত একজন দেনাদার কারণ এখানে বিক্রয় উল্লেখ আছে। তো এই চারটা হিসাবেরই খতিয়ান করতে হবে, আর চারটা হিসাবের খতিয়ানটাই হচ্ছে সহকারী খতিয়ান। রমিজ নামে, রাজু নামে, শাহাদাত নামে আর হচ্ছে মাহি নামে, এই চারটা নামেই আমাদের কি করতে হবে? খতিয়ান প্রস্তুত করতে হবে। তো আমরা সরাসরি খতিয়ানে চলে যাই। জাবেদাগুলো ফার্স্ট অফ অল আপনাদের মনে রাখতে হবে। জাবেদা কি? ধারে বিক্রয় করলে যে জাবেদা, এখানে সেই জাবেদাটি হবে, কারণ নাম উল্লেখ থেকে নগদ বা চেক যদি উল্লেখ না থাকে এটা ধারে বিক্রয়। তার মানে এটা জাবেদা কি? রমিজ হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। কেন রমিজ বললাম দেনাদার না বলে বা প্রাপ্য হিসাব না বলে? কারণ নাম উল্লেখ থাকলে নামটা উল্লেখ করা লাগে, শুধু মনে মনে ভেবে নেবেন যে রমিজ একজন দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তো আমরা যেহেতু রমিজ হিসাব প্রস্তুত করব, এই কারণে কি বিপরীত এন্ট্রির নাম সেম নিয়মেই আপনাদের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ছকটা দেখাই। এইভাবে লিখবেন মিস্টার খানের সহকারী খতিয়ান টি ছক। যেই ছকের মাধ্যমে করবেন এটা ব্র্যাকেটে লিখে দিবেন যে টি ছক। প্রথমে রমিজ হিসাব করতেছি আমরা। তো ছকটা এইভাবে হবে, একটা হবে ডেবিট সাইড আর একটা হবে ক্রেডিট সাইড। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট সাইডেও সেম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এরকম ডেবিট সাইড ক্রেডিট সাইড দিয়ে দেবেন। যদি এরকম দেখেন দুইটা তারিখ, তাহলে ভাববেন যে একটা ডেবিট সাইড একটা হচ্ছে ক্রেডিট সাইড, দুই পাশে দুটো তারিখ দেওয়া থাকলে। তো এটা কিভাবে হবে? শুরুতে রমিজ হিসাব যেহেতু আমরা করতেছি, ভাবতে হবে যে রমিজ হিসাবটা ডেবিট না ক্রেডিট। তো যেহেতু এখানে বলছে রমিজের নিকট থেকে পণ্য বিক্রয় করছে, রমিজের নিকটে আপনি পণ্য বিক্রয় করছেন, তার মানে এটা কি হবে? রমিজ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো রমিজ হিসাবে যেহেতু আমরা খতিয়ান করতেছি, রমিজ হিসাব কি ডেবিট না ক্রেডিট ওইটা আমাদের লক্ষ্য করতে হবে। রমিজ হিসাব যেহেতু ডেবিট, তো ডেবিট পাশে বিপরীত এন্ট্রির নাম লিখতে হবে, মানে বিক্রয় হিসাব। দেখেন সেম, ডেবিট পাশে কি লিখছে? ওই যে 3 তারিখ লিখে বিক্রয় হিসাবটা লিখছে, যত টাকা ছিল এই টাকাটা লিখছে। তারপর কিন্তু আর কোনো হিসাব নেই। দেখেন এখানে লক্ষ্য করে, আর কোথাওই রমিজ নামে কোনো হিসাব নেই, আর কোথাও রমিজ নামে হিসাব নেই, যার কারণে এইটি ক্লোজ করে দিবেন আপনারা। তো টি ছকের নিয়ম হচ্ছে যদি ডেবিট পাশে যত টাকা হয় ক্রেডিট পাশেও তত টাকাই হতে হবে। যদি না থাকে ঘাটতি দেখানোর জন্য আমাদের ব্যালেন্স সিডি লেখা লাগে। এই নিয়মটা আপনারা ফলো করবেন, এটা নগদান বই যখন অঙ্ক করবেন তখন আপনাদের কাজে লাগবে, তাই গুরুত্ব সহকারে এই নিয়মটা দেখবেন। তো সেম এখানে 2021 সাল ছিল, 21 সাল। এখানে জুন মাসের 3 তারিখ ছিল, জুন মাসের 30 তারিখ কেন লিখলাম? কারণ ঘাটতি দেখা দিলে ব্যালেন্স সিডি লিখতে গেলে সবসময় মাসের শেষ তারিখ দিবেন। যদি এটা মে মাস হইতো তাহলে মে মাসের 31 তারিখ দিতাম, মাসের শেষ দিন বা শেষ তারিখ দিতে হবে। যদি ফেব্রুয়ারি মাস হইতো ফেব্রুয়ারি 28 তারিখ এখানে উল্লেখ করে দিতাম। আশা করি বুঝতে পারছেন। জানুয়ারি থাকলে জানুয়ারি 31 তারিখ উল্লেখ করে দিতাম। তো জুন মাসের শেষ তারিখ হচ্ছে জুন মাসের 30 তারিখ, এখানে 30 তারিখ উল্লেখ করে ব্যালেন্স সিডি লিখছে। আর সিডি তখনই লিখবেন যখন ঘাটতি দেখা দিবে। এই পাশে 9500 হয়েছে, বাট ডেবিট ক্রেডিট পাশে কিন্তু কোনো হিসাব হয় নাই, যার কারণে ক্রেডিট পাশে আমাদের হিসাব দেখাতে হবে ব্যালেন্স সিডি আকারে। এটা ঘাটতি 9500 টাকা, এই 9500 টাকা ঘাটতি। এই দেখেন 9500 ক্লোজ করে দিবেন, মানে ব্যালেন্স জেড টেনে দিবেন। ব্যালেন্স সিডি যদি ক্রেডিট পাশে হয়, এটা একটা অঙ্কের নিয়ম, ব্যালেন্স বিডি হতে হবে ডেবিট পাশে। পরবর্তী দিনে জুন মাসের পরবর্তী দিন কত? জুলাই মাসের 1 তারিখ। যদি বলতো মে মাসের 31 তারিখ এখানে, তাহলে এখানে হয়তো জুন মাসের 1 তারিখ। আশা করি বুঝতে পারছেন। তো এখানে জুন মাসের 30 তারিখ, তো পরবর্তী দিন হচ্ছে ব্যালেন্স বিডি আকারে লিখতে হবে। যদি ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হয়, ডেবিট পাশে হতে হবে ব্যালেন্স বিডি। যদি ডেবিট পাশে ব্যালেন্স সিডি হয়, ক্রেডিট পাশে হতে হবে ব্যালেন্স বিডি। এটা হচ্ছে অঙ্কের নিয়ম, এগুলো মাথায় রাখবেন। যেহেতু 30 তারিখে ব্যালেন্স সিডি মানে ঘাটতি দেখা দিছে ক্রেডিট পাশে, এই কারণে ক্রেডিট পাশে আমরা 9500 টাকা লিখছি। আর হচ্ছে ব্যালেন্স বিডি হবে ডেবিট পাশে, জুলাইয়ের 1 তারিখে ব্যালেন্স বিডি আকারে এটা লিখতে হবে। আর এটা কোনো ক্লোজ করবে না, এটাই কিন্তু অ্যান্সার কিন্তু যেগুলো ক্লোজ করছেন এইগুলো না, এটাই অ্যান্সার। যেটাতে আপনারা জেড টানবেন না, কখনো খালি রাখবেন। ব্যালেন্স বিডির 9500 টাকা, এটি হচ্ছে অ্যান্সার। তো প্রত্যেকটা এই নিয়মে হবে, যেই নিয়মে আপনারা দেখলেন না, প্রত্যেকটা নামেরটা সেই নিয়মে হবে, শুধু নামের হিসাব হবে। যদি এটা সাধারণ খতিয়ান বলতো তাহলে কিন্তু বিক্রয় হিসাব হইতো, ক্রয় হিসাব হইতো, আবার রমিজ হিসাব হইতো, মাহি ট্রেডার্স হিসাব হইতো। বুঝতে পারছেন? কিন্তু এখানে শুধু 4টে হিসাব কেন দিছি? কারণ নাম উল্লেখ আছে, দেনাদার পাওনাদার আছে, এই কারণে। আর সহকারী খতিয়ান হয়ই দেনাদার পাওনাদারের ওপর। পরেরটা মাহি ট্রেডার্সের জাবেদাটা দেখে নিই আমরা।
আচ্ছা, মাহি ট্রেডার্স হচ্ছে 5 তারিখ বলছে, 5 তারিখে কম্পিউটার ক্রয় করে। আচ্ছা, এই টাকাগুলো কোথায় পাবেন আপনারা? এই টাকা কীভাবে উল্লেখ হইল? 9,500। এই যে দেখছেন না 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয় করে, এই 10,000 টাকার ওপর বাট্টাটা মাইনাস হবে। ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট মানে ছাড়। এই 10,000 টাকার ওপর 5% ছাড় দিয়ে তারপর ওই 9,500 টাকা হয়েছে। তো 10,000 টাকার উপর 5% করেন, 500 টাকা আসে। ওই 500 টাকা মাইনাস দিয়ে আপনাকে বসাতে হবে, কারণ কারবারি বাট্টা আপনারা জানেন যে কারবারি বাট্টা হিসাব থেকে মাইনাস হয়। তারপর মাহি ট্রেডার্স থেকে যে টাকাটা আমরা পেয়েছি এটা কিভাবে নির্ণয় করতে হবে? এই যে 36,000কে দিয়ে 6 দিয়ে গুণ দিতে হবে। যত টাকা হয় ওই টাকার ওপর 6% কারবারি বাট্টা করে, মানে ডিসকাউন্ট করে ওইটা বাদ দিতে হবে। ধরেন যত টাকা হয়েছে না ওই টাকাটা মাইনাস করে তারপরে বহন খরচটা যোগ দিতে হবে। যেই টাকাটা বের হয় ওই টাকাটাই ওইখানে বসাইতে হবে। এটা হচ্ছে ক্রয় জাবেদা থেকে সরাসরি নিয়ে নেবেন যদি কখনো ক্রয় জাবেদা বলে। এই যে মাহি ট্রেডার্সের ক্রয় জাবেদা ছিল 2,440 টাকা। এই টাকাটাই কিন্তু এখানে হবে মাহি ট্রেডার্সে। এই যে মাহি ট্রেডার্সে দেখেন 2,04,540 টাকাই বসেছে। আচ্ছা, মাহি ট্রেডার্স এখানে কি হয়েছে? মাহি ট্রেডার্স কিন্তু ক্রেডিট হয়েছে আর ক্রয় হিসাব কিন্তু ডেবিট হয়েছে। জাবেদাটা আপনি দেখেন ভালো করে। জাবেদা বলছে মাহি ট্রেডার্সের থেকে প্রতিটি কম্পিউটার এত টাকা দরে ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, মাহি ট্রেডার্স ক্রেডিট। তো মাহি ট্রেডার্স যেহেতু ক্রেডিট, তো ক্রেডিট পাশে ক্রয় হিসাব লিখতে হবে, বিপরীত এন্ট্রির নাম ক্রয় হিসাব। আর টাকা কীভাবে হবে? এই যে এটা গুণ দিয়ে পরবর্তীতে কারবারি বাট্টাটা বাদ দিয়ে তারপরে এই অন্যান্য খরচ যদি থাকে যোগ দেবেন, না থাকলে যোগ দেওয়ার দরকার নেই। যদি ক্রয় জাবেদা প্রস্তুত করতে বল তাহলে ক্রয় জাবেদা থেকে এই টাকাটা নিয়ে নেবেন, আর বারবার করতে হবে না আপনাদের। ক্রয় জাবেদা যারা দেখেন না পূর্বের ক্লাস অবশ্যই দেখে নেবেন। এই চ্যাপ্টারের ওপর, এই চ্যাপ্টার 2 এর ওপর আরও 2টা না যেন 3টা ক্লাস করানো হয়েছে, ওইগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না, অবশ্যই দেখে নেবেন। তো এই কারণে আমরা মাহি ট্রেডার্সের এই হিসাবগুলো লিখতেছি। যেহেতু মাহি ট্রেডার্স ক্রেডিট হচ্ছে, ক্রেডিট পাশে আপনারা ক্রয় হিসাব লিখবেন, যেহেতু বিপরীত এন্ট্রির নাম ক্রয় হিসাব। ওই যে ওই টাকাটাই 2,04,540 টাকা কীভাবে নির্ণয় করছে এটা আপনারা বুঝে নেবেন, যেহেতু আমি বুঝাইছি। তারপর এখানে দেখেন ডেবিট পাশে টান পড়ছে, কারণ একটাই হিসাব ছিল মাহি ট্রেডার্স নামে, যার কারণে ডেবিট পাশে টান পড়ছে। এই কারণে ডেবিট পাশে জুন মাসে 30 তারিখ লিখেই ব্যালেন্স সিডি লিখছি। যেহেতু ঘাটতি দেখা দিয়েছে 2,04,540 টাকা, এই টাকাটা এখানে উল্লেখ করছি। তারপরে এখানে কি জেড টেনে দিবেন, এখানে জেড টেনে দিবেন। পরবর্তীতে যেহেতু এই পাশে আমরা ব্যালেন্স সিডি লিখছি, ব্যালেন্স বিডি হবে কি তার বিপরীত পাশে, সেম বিপরীত পাশে আমরা ব্যালেন্স বিডি লিখে ওই সেম টাকাটাই বসে। ব্যালেন্স সিডি যত হবে ব্যালেন্স বিডিও তত হবে। ব্যালেন্স সিডি যদি 2 টাকা হয় ব্যালেন্স বিডিও 2 টাকাই হতে হবে। আশা করি বুঝতে পারছে। এই টাকার সাথে ব্যালেন্স বিডি মিলাবেন না, এখানে কিন্তু অ্যান্সার ব্যালেন্স বিডির টাকাটা, এখানে কিন্তু অ্যান্সার ক্লোজ না, মানে যেগুলো জেড আনছেন এইগুলা না। এখন হয়তো ব্যালেন্স বিডির সাথে এই টাকাগুলো মিলতেছে, বাট পরবর্তী অঙ্কগুলো করতে গেলে মিলতে নাও পারে। এ কারণে বারবার বলতেছি এই ব্যালেন্স বিডির সাথে এই টাকাগুলো মিলাবেন না, ব্যালেন্স বিডির টাকা সবসময় আলাদাই হবে। বুঝতে পারছেন কথা? এমন না যে সবসময় আলাদা হবে, এই যে এখন যেরকম এক হয়েছে এরকম এক হইতে পারে। পরবর্তী রাজু ট্রেডার্সেরটাও সেম। রাজু ট্রেডার্সের দেখেন, রাজু ট্রেডার্সের কোশ্চেনটা কী ছিল? এখানে বলছে রাজু ট্রেডার্স থেকে কম্পিউটার ক্রয় করে, তার মানে এটা ক্রয় ডেবিট, রাজু ট্রেডার্স ক্রেডিট। টাকা কীভাবে নেবেন? এই যে 6 দিয়ে এটাকে গুণ দেবেন 40,000কে, তারপর 5.5% বাট্টা মাইনাস করবেন আর প্যাকিং খরচটা যোগ দিবেন, তাহলেই হবে। যেহেতু রাজু ট্রেডার্স ক্রেডিট, এই কারণে ক্রেডিট পাশে সেম এইটার মতনই কাজ করে, শুধু টাকা চেঞ্জ, তারিখ চেঞ্জ। দেখেন সেম এইটার মতনই কাজ করেছে। ক্রয় হিসাবটা এই পাশে লিখছেন, ব্যালেন্স সিডি এই পাশে লিখছেন, ব্যালেন্স বিডি এই পাশে লিখছেন। কীভাবে কাজ করছেন এটা তো আপনারা জানেনই। গুরুত্ব সহকারে ক্লাসগুলো একটু দেখবেন, না বুঝলে আমাকে স্ক্রিনশট মেরে কোশ্চেন করবেন, তাহলে আমি বুঝে নিব। আচ্ছা, তারপর নির্ণয় করছি শাহাদাত হিসাবটা আমরা দেখে নিই। এটা হচ্ছে ওই যে রমিজ হিসাবের মতনই, রমিজ হিসাবটা যেভাবে করছেন ওইভাবেই। শাহাদাতের নিকট 7.5% বাট্টা। আচ্ছা, এখানে বলছি 7.5% মানে 1/2%। এটা হবে, এটা আপনারা ক্যালকুলেটরে দেবেন 7.5%, তাহলেই হবে, কারণ ক্যালকুলেটরে তো 1/2 লেখা যায় না, বা লিখা গেল শিফট ইউজ করতে হবে, এটা আপনারা বুঝবেন না। এখানে 7.5% বাট্টায় করে নেবেন। এই যে 15,000 টাকার ওপর 7.5% করে এটা মাইনাস করে দেবেন। মাইনাস করে যে টাকাটা হয় ওই টাকাটাই শাহাদাতের। আচ্ছা, এটা যাবে শাহাদাত ডেবিট, বিক্রয় ক্রেডিট, যেহেতু শাহাদাত যেহেতু ডেবিট হিসাব, তো এই কারণে বিপরীত নাম বিক্রয় হিসাব, এই কারণে বিক্রয় হিসাবটা ডেবিট পাশেই লিখছে। যেহেতু শাহাদাত হিসাব করতেছি, শাহাদাত হিসাব ডেবিট, এই কারণে ডেবিট পাশে লিখলাম আমরা। তারপরে কি করবেন?
এই বিক্রয় হিসাবের যে টাকাটা ওইটা আমি বললাম কীভাবে নির্ণয় 7.5% করে মাইনাস করে এই টাকাটা বেরিয়েছে 13,475 টাকা। এটা এই পাশে বসছে, যেহেতু এই পাশে কোনো টাকা নেই এই কারণে পুরো টাকাটাই ব্যালেন্স সিডি হবে। আর ব্যালেন্স সিডি কয় তারিখে বসে এটা তো আপনারা জানেন, কেন বসে এটাও আপনারা পূর্বের যেই হিসাবগুলো করছে ওইটা দেখে বুঝে নিছেন। পরবর্তীতে ব্যালেন্স বিডি বিপরীত পাশে বসে বিপরীত তারিখ হিসাবে, এটাও আপনারা জানেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা লিখে রাখেন। এই অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা নিজে থেকে যদি অঙ্কটা করেন তাহলে আরও ভালো বুঝবেন। শুধু অঙ্কগুলো দেখে নেবেন, প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু হবে না, তাহলে আবার দেখতে হবে। এই কারণে আমি বারবার বলতেছি, দেখবেন প্লাস প্র্যাকটিস করবেন। আগে দেখবেন কীভাবে কী করাইছি, না বুঝলে পুনরায় আবার দেখবেন। যেখানে বুঝেন না, যেইটুকু বুঝেন ওইটুকুই দেখবেন। পরবর্তীতে আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন, না দেখে সৃজনশীলটা করবেন। দেখে দেখে সৃজনশীল করে কোনো লাভ নাই। এই কারণে না দেখে সৃজনশীলগুলো করবেন। তারপরে যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাকে কোশ্চেন করবেন, আমি অবশ্যই আপনাকে নক দিব বা বুঝিয়ে দিব। স্ক্রিনশট মেরে দিলেই হবে যে স্যার আমি এটা বুঝতেছি না, সাথে সাথে আমি আপনাদের কভার করে দেবো। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলো করবেন। আপনাদের পরবর্তী ক্লাস হবে মঙ্গলবার দিন। তো আমি অবশ্যই ভিডিও রেকর্ড করে আপনাদের ইনবক্সে দিয়ে দিব। প্রত্যেকদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবেন। বারবার বলতেছি একটা কথা, না হলে আপনারা ক্লাসগুলো জমা ফেলাবেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে অনীহাবোধ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার ক্লাসগুলো দেখলে আপনারা পরিপূর্ণভাবে অ্যাকাউন্টিং, আইসিটি এগুলো শিখে যাবেন। আর যদি অন্যান্য বিষয়ের উপর সাজেশন লাগে আমি অবশ্যই সাজেশনগুলো দিয়ে দিব। যেমন ধরেন আইসিটির যে থিওরি বিষয়গুলো আছে 1 আর 2, ওই বিষয়গুলোর উপর আমি শর্ট সাজেশন দিয়ে দিব। ওই টপিকগুলো পড়লে কমন পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের ওপর আমি শর্ট সাজেশন দিয়ে দিব। আপনারা ওই শর্ট সাজেশন পড়লে ইনশাল্লাহ কমন পাবেন। ক খ গ এর জন্য, ক খ গ ঘ এর জন্য যেই সৃজনশীলগুলো দরকার, মানে যে টপিকগুলো দরকার, ওই টপিকগুলো পড়লে আপনারা সৃজনশীল কমন পাবেন ইনশাল্লাহ। এমসিকিউ কমন পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।